প্রথমে সবাইকে জানাই আন্তরিক আমাদের থেকে হার্টফেল্ট থ্যাঙ্কস। আজকের এরকম ইনক্লিমেন্ট ওয়েদারের মধ্যেও আপনারা সবাই এসে উপস্থিত হয়েছেন, সবটাই মায়ের জন্য। তো সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। স্মরণ সভার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রিয় ব্যক্তি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাকে স্মৃতিচারণ করা, তার জীবন আদর্শকে মনে রেখে মাথায় রেখে আমাদের আগামী দিনগুলোকে নিয়ে চলা, আর তার কিছু লাভিং মেমোরিজ, যেগুলো গুড মেমোরিজ অফ দ্য পার্সন, সেগুলোকে মনে ধরে আগামী জীবন নিয়ে চলা। মার কিছু পছন্দের গান, কিছু পছন্দের কবিতা, সেগুলোকে নিয়ে আমরা একটা ছোট্ট চেষ্টা করেছি, সেটাই আজকে সন্ধ্যায় আমরা করতে চাইব। গত বছর আমরা যখন পুনেতে আমাদের একজন খুবই কাছের মানুষ তাকে হারাই, তো তার একটা অনুষ্ঠান আমরা এরকম ভাবে করেছিলাম। তখন মা আমাকে বলেছিল যে আমার বেলায় ঠিক এরকম ভাবেই করিস, এরকম ভাবিস। অবভিয়াসলি তখন আমি কথাটাকে খুব একটা এনকারেজ করিনি, কিন্তু সেই জিনিসটাকে পাথেও ভেবে আমরা ডেফিনেটলি আমি ভেবেছিলাম যে আমরা সেই চেষ্টাটা আমি রণিতা আমরা দুজনে সেই চেষ্টাটা করব। তো সেটাই আমাদের আজকে সন্ধ্যের চেষ্টা। আর একটাই শুধু আফসোস থেকে গেল যে মা এত গান কবিতা এগুলো ভালোবাসতো, আমাদের নিয়ে এটা করতে চাইতো, তো সেটা মাকে সামনে রেখে করতে পারলাম না। কিন্তু আমরা শিওর যে মা এখানেই আছে, আমাদের মধ্যেই আছে। তো আই এম শিওর শি উইল লাইক হোয়াট উই উইল ডু টুডে ইভিনিং। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই সময় থাকার জন্য। আর আমরা আজকে একটু সেলিব্রেট করব, আমরা একটু আনন্দ করব, উইল সেলিব্রেট হার লাইফ। আর একটু অন্যভাবে প্রথমে আমরা একটু কম্পাইল করার চেষ্টা করেছি হার লাইফ জার্নি, যেটুকুনি আমরা জোগাড় করতে পেরেছি এর মধ্যে। সো উইল সি দ্যাট। তারপরে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান মতন করার চেষ্টা করব। কেউ কেউ নিজের থেকে বলেছেন বা ইচ্ছে যে জানিয়েছেন কিছু বলার, কিছু শোনানোর, আর কিছু পছন্দের গান সময়সীমার মধ্যে ওটা বাঁধার চেষ্টা করেছি। তারপরে যদি কারোর কিছু বলার শোনানোর থাকে নিশ্চয়ই সবাই আমরা সেটা শুনবো। তো প্রথমে আমরা একটি ভিডিও দেখি, আমাদের ছোট্ট প্রচেষ্টা এটা বানানোর অল্প সময়ের মধ্যে। এরপর আমরা একটা ছোট্ট অনুষ্ঠান যেটা বলছিলাম এর আগে, সেটা আফটার গোয়িং থ্রু দ্য মেমোরিজ অফ মা, অ্যান্ড অ্যাজ আই সেড বিফোর যে আমরা ভাবছি মা আমাদের সাথেই আছেন এবং থাকবেন। তো আজকের এই ছোট্ট অনুষ্ঠানটা মায়ের পছন্দের কিছু গান এবং কিছু প্রার্থনা সঙ্গীত নিয়ে আমরা শুরু করব। প্রথমেই ডাকবো তার আদরের নাতনিকে শ্রীজা। হ্যালো হ্যালো। असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्युर्मा अमृतं गमया। ॐ शान्ति शान्ति शान्ति। आलोके
বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। বিরাজ সত্য সুন্দর। বিরাজ সত্য সুন্দর। পরমধান হে চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে প্রভু আমার প্রিয় আমার পরম ধান হে তৃপ্তি আমার অতৃপ্তি মোর মুক্তি আমার বন্ধন ডোর তৃপ্তি আমার অতৃপ্তি মোর মুক্তি আমার বন্ধন ডোর দুঃখ সুখের চরণ আমার জীবন মরণ হে প্রভু আমার প্রিয় আমার পরম ধান হে আমার সকল গতির মাঝে পরম গতি হে নিত্য প্রেমের ধামে আমার পরম ভূতি হে ওগো সবার ওগো আমার বিশ্ব হতে যেতে বিহার ওগো আমার ওগো সবার বিশ্ব হতে যেতে বিহার অন্তবিহীন লীলা তোমার নূতন নূতন হে প্রভু আমার প্রিয় আমার পরম ধান হে চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে প্রভু প্রভু আমার প্রিয় আমার পরম ধান হে
প্রথমেই বলি, আজ আমি বিশেষ কারণে অঞ্জনার কাছে গিয়ে বসতে পারলাম না। তার জন্য আমার আক্ষেপের শেষ নেই। অঞ্জনা আমার থেকে অনেকটাই ছোট। ওর স্মৃতির উদ্দেশ্যে কিছু বলতে হবে, এ ভাবনাটা বড় কষ্টের। তবু মনকে সামাল দিয়ে অঞ্জনাকে উদ্দেশ্য করে কিছু মধুর স্মৃতি বলতে বসলাম। অঞ্জনা, নিশ্চয়ই শুনছো, এ আমার বিশ্বাস। আমার বক্তব্যের নাম দিলাম পরিচয়, যা অঞ্জনাকে হারানোর পরেও থেকে যাওয়া ভালোবাসাকে প্রকাশ করার এক কোমল উপায়। প্রত্যেক মানুষ এই পৃথিবীতে আসে একটা নাম, একটা রূপ ও পরিচয় নিয়ে। এই পরিচয় হতে পারে নানা সম্পর্কের মাধ্যমে। অঞ্জনার সাথে আমার পরিচয় বৈবাহিক সূত্রে। আমরা দুই বেয়ান। কবে থেকে যেন অঞ্জনা এই ফর্মাল সম্পর্কটাকে ভেঙে দিয়ে নিজের স্বভাবজাত গুণে সম্পর্কটা বন্ধুত্বের পর্যায়ে উঠিয়ে দিল। সম্পর্ক হলো গভীর, কাছের। শুনেছি আত্মার অতি নিকটে যে বাস করে সেই আত্মীয়। তাই আমার আর অঞ্জনার আত্মিক বন্ধুত্বের রসায়নটা সেই থেকেই বড় মধুর, বড় ভালোবাসার। আমরা দুজন যে দুজনের নিয়মিত সাক্ষাতে থেকেছি তা কিন্তু নয়। তবু আমাদের কথোপকথন, সংবাদ বিনিময় মোটামুটি নিয়মিতই চলেছে, ফোন ও মোবাইলের হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ফোনে যখন কথা বলেছি, ওপার থেকে অঞ্জনার কণ্ঠস্বর ভেসে আসতো। সে যে কি কোমল, ধীর, মার্জিত ও শান্ত, অথচ উষ্ণ ও ভালোবাসায় পূর্ণ। সেই কণ্ঠস্বর আজও আমার মনে অনুরণিত হচ্ছে। যদি জিজ্ঞেস করতাম, অঞ্জনা কেমন আছো, অঞ্জনার উত্তর আসতো, আছি গো একরকম। এত শারীরিক কষ্ট সত্ত্বেও কখনো বলতে শুনিনি আমি ভালো নেই বা বড় কষ্ট। অসম্ভব মনের একটা শক্তি কাজ করতো ওর মধ্যে। এত পজিটিভিটি ও কোথা থেকে পেত ভাবতে অবাক লাগে। বারবার আমাকে বলতো, তোমরা তো কত জায়গায় যাও, আমার জন্য একটু প্রার্থনা করো। একবার আমি ওকে একটা প্রেয়ার লিখে পাঠাই। কি যে খুশি হয়েছিল। আমাকে লিখলো, প্রার্থনাটা পড়ে মনটা ভরে গেল, আমার এটাই দরকার। আবার বলতো, তোমার সুন্দর সুন্দর মেসেজ আমাকে ইন্সপায়ার করে, নতুন করে ভাবতে শেখায়, এরকম আবার পাঠিও। আমি কি পাঠিয়েছি সেটা বড় কথা নয়। বড় কথা হলো ওর সুন্দর দৃষ্টিকোণ, অন্যের সব কিছুকে মূল্য দেওয়া, ওর মতন সমালোচনাবিহীন, পরশ্রী কাতরতা শূন্য, ভালো মনের মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। কখনো বা আবদার করেছে টুলটুল, আমাকে অঞ্জলির মন্ত্র পাঠিও তো। অনেকবার পাঠিয়েছি মা দুর্গার, মা লক্ষ্মীর, মা সরস্বতীর অঞ্জলি মন্ত্র। মন্ত্রগুলো অডিও রেকর্ডিং করে পাঠালে খুব আনন্দ পেত। বলতো, আমি তোমার সঙ্গে সঙ্গেই বলেছি। সাধুদের, বিশেষ করে বোধিসত্ত্ব মহারাজের লেকচার পাঠালে সময় নিয়ে শুনতো, আনন্দ প্রকাশ করত। অঞ্জনা কিন্তু আমাকে অনেকবার রান্নার রেসিপির ভিডিও পাঠিয়েছে, চাইতো আমি ট্রাই করি। অনেক মজার মজার জোকসের মেসেজও আমাদের মধ্যে দেয়া নেওয়া হতো। এই পরিসরে একটা ওর পাঠানো মেসেজ বলেই ফেলি। বইমেলার প্রাঙ্গণ, মাঠে কাচ্চা বাচ্চা মিলিয়ে 8-10 জনের একটা পরিবার চাদর বিছিয়ে বসে টিফিন ক্যারিয়ার খুলে লুচি আলুর দম খাচ্ছে।
লেখক কাম সাংবাদিক দুলেন্দ্র ভৌমিকের চোখে পড়ল। প্রশ্ন করলেন, দাদা কোথা থেকে আসা হলো? এই দত্তপুকুর থেকেই। পরের প্রশ্ন, প্রতি বছরই আসেন? উৎফুল্ল উত্তর, হ্যাঁ প্রতি বছরই আসি। তা কি কি বই কিনলেন? না, কোনো বই কিনিনি। সে কি, বইমেলায় এলেন, কোনো বই কিনলেন না? এইবার বয়স্ক ভদ্রলোক ঝাঁঝিয়ে উত্তর দিলেন, আপনি চিড়িয়াখানায় গেলে হাতি কেনেন নাকি? এইটা পড়ে একা হাসবো ঠিক মনঃপূত হলো না। সঙ্গে সঙ্গে ফোন করলাম, ও অঞ্জনা, আজকের মেসেজটা তো দারুণ। দুজনেই তখন একসাথে খুব একচোট হেসেছিলাম, মনে পড়ছে। আমাদের মধ্যে রসিকতা বিনিময়, নীরব সমর্থন, ভাগ করে নেওয়া অভিজ্ঞতা, মূল্যবোধ এখন মনের মধ্যে প্রতিধ্বনির মতন ভেসে আসছে। এইভাবে ওর সঙ্গ পাওয়া অমূল্য মুহূর্তগুলোকে মনের কোঠায় যত্ন করে রাখবো, যা সময় মুছে দিতে ফেলতে পারবে না। ডাক্তারবাবুকে, সুভাষিস, রুমিয়া ও সৃজাকে সবাইকে জানাই আমার আন্তরিক সমবেদনা। অঞ্জনা এখন আমাদের প্রার্থনায় থাকুক, ভালো থাকুক, ওর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। স্মরণ সভার উদ্দেশ্য হচ্ছে স্মৃতি ও অনুভূতির মধ্যে একটা সেতু বন্ধন করে শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন। প্রিয়জনকে হারানোর শূন্যতাতে, মনের ক্ষততে শান্তির প্রলেপ দেওয়া। বিচ্ছেদ সর্বদাই বেদনাদায়ক, তাই স্মৃতিরোমন্থন একটি নিরাময়ের মাধ্যম। জীবনের শেষ প্রান্তে একজন মানুষের পরম সার্থকতা ও চরম সত্য হলো কোনো বংশ বা ঐশ্বর্য নয়, বরং তার জীবনের আদর্শ, ব্যবহার, দর্শন ও সকলের আপনজন হয়ে ওঠা, যার যথার্থ নাম হলো পরিচয়। যা বলবো বলেই শুরু করেছিলাম। কবিগুরু রবীন্দ্রনাথের কথায় সর্বশেষে বলি, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক মোর শেষ পরিচয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তুমি বন্ধু, তুমি নাথ, নিষেদিন তুমি আমার। তুমি বন্ধু, তুমি নাথ, নিষেদিন তুমি আমার। তুমি সুখ, তুমি শান্তি, তুমি হে অমৃত পাথার। তুমি সুখ, তুমি শান্তি, তুমি হে অমৃত পাথার। তুমি বন্ধু, তুমি নাথ, নিষেদিন তুমি আমার। তুমি তো আনন্দ লোক, জুড়ো প্রাণ
নিষেদিন তুমি আমার, তুমি তো আনন্দ লোক জোড়াও প্রাণ নাশ শোক, তুমি তো আনন্দ লোক জোড়াও প্রাণ নাশ শোক, তাপহরণ তোমার চরণ অসীম শরণ দিন জনার, তুমি বন্ধু তুমি নাথ নিষেদিন তুমি আমার, তুমি বন্ধু তুমি নাথ নিষেদিন তুমি আমার। কোনোদিন ভাবিনি যে আমাকে এরকম একটা ওকেশনে আমার প্রিয় দিদির সম্পর্কে কিছু বলতে হবে। আপনারা সবাই ওকে, অঞ্জনাকে বড় বেলায় দেখেছেন, এখানে বোধহয় আমি একমাত্র আছি যে ওকে ছোটবেলায় থেকে দেখছি। অঞ্জনা আমার দিদি, আমার পিসতো দিদি, আমার থেকে 2 বছরের বড়, এবং আমি কয়েকটা ছোট ছোট স্মৃতি যেগুলো আমার মনে আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। 1 নম্বর হলো, আমরা যখন জন্মাই আমরা সবাই একটা আইডেন্টিটি নিয়ে আসি, একটা পরিচয়। অঞ্জনাকে ভালোবেসে ওর মা বাবা নাম রেখেছিল, অঞ্জনাটা তো আপনারা জানেনই, ওর মা ওকে ডাকতো বুড়ন, আর ওর বাবার বাড়ির সবাই বোধহয় ওকে মনুয়া ডাকতো, যতটুকু আমার মনে আছে। আমি ছোট থেকে অন্তত 5 বছর আমার কোনো স্মৃতি নেই ওদের কারণ, কিন্তু আমার যখন বছর 6 বয়স, আমি জানতাম আমার একটা পিসি দিল্লিতে থাকে আর তাদের একটা মেয়ে আছে। আমার যখন আবার 6 বছর, আমি ক্লাস 1 বা 2 তে যখন পড়ি, তখন আমার পিসি আর আমার দিদি কিছুদিন আমাদের বাড়িতে এসেছিলেন, বছর 2। তখন ওর সাথে আমার পরিচয়টা, একটা বন্ডিং তৈরি হলো, কারণ আমরা একই সাথে বড় হচ্ছি। এবং ও ওখানে এসে স্কুলে ভর্তি হলো, আর আমি ডিসকভার করলাম যে ওর স্কুলের বইগুলোর মধ্যে নাম লেখে মধুমিতা চক্রবর্তী। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে মধুমিতা লিখিস কেন? আমি বললাম আমার অঞ্জনা নামটা একদম পছন্দ না। সো মানে ওর ভেতরে যে এই আইডেন্টিটি ক্রাইসিস একটা নামের প্রতি তৈরি হয়েছিল, সেটা ওর বড় বেলা অবধিও আমি নোটিস করেছিলাম, যার জন্য মানে ও সবাইকে একটা নিজের নাম দিয়ে দিত। আমাকে হয়তো বলতো আজকে দিয়া আসবে, আমি জানি না কে দিয়া, আমি শুনলাম ওটা রানুদা। তারপরে আমার ভাইপোকে ডাকতো নীল, ওই নামটা আর কেউ জানে না। তারপরে শ্রীজাকে ডাকতো রিনি, মানে ওইগুলো আমাকে ডিসকভার করতে হয়েছে যে ও যে নামগুলো দিয়ে ডাকে কাউকে, সেটা অন্য কেউ জানে না, ও একটা নাম দিয়ে দেয়। ওটা ওর ছোট্টবেলার থেকে নামের প্রতি একটা আকর্ষণ। হ্যাঁ, ওই নিজের নামটা, যেহেতু কেন ওর অঞ্জনা নামটা পছন্দ ছিল না আমি জানি না, কারণ মাইথোলজিতে তো অঞ্জনা আমরা জানি, বলবো আমি জানি না আমার জামাইবাবুকে কিছু নাম রেখেছিলেন কিনা, সেটা আমার কাছে কোনোদিন জানতে পারার সুযোগ হয়নি, আনলেস ইটস পবন, কারণ মাইথোলজিতে অঞ্জনার স্বামী পবন ছিল এবং তাদের পুত্র হনুমান, সরি রাজা, বাট পবন পুত্র কিন্তু হনুমান। সো ইট ওয়াজ বাই অ্যাসোসিয়েশন, তুই একটা ভীষণ রেভিয়ার্ড নাম। সো এইটা 1 নম্বর। দ্বিতীয় স্মৃতি যেটা আমার আছে হলো যে আমরা সবাই ওকে জানি ধীর স্থির সুশীল একটি মানুষ, কিন্তু আমাকে ছোটবেলায় দুষ্টুমিগুলো কিন্তু ওই শিখিয়েছিল। আমি কোনোদিন সেইভাবে দুষ্টুমি করতাম না, কিন্তু আমি একটা উদাহরণ দিই। আমাদের বাড়ির সামনে একটু লম্বা, বেশ চওড়া একটা ফুটপাথ ছিল, আর শীতকালে তার উপরে 2টো চেয়ার রেখে আমার ঠাকুমা লেপ রোদে দিতেন।
একদিন ও আমাকে বললো লেপের তলায় লুকাবো। সো আমরা লেপের নিচে লুকে গেলাম, দুটো চেয়ার পাতা রাস্তার উপরে, মানে রাস্তা ফুটপাতের উপরে। কিছুক্ষণ বাদে আমি শুনতে পাচ্ছি আমার দাদু, আমার দিদা এবং বাড়ির লোকজন আমাদের খোঁজাখুঁজি করছে। ও আমায় বললো একটা যদি টু শব্দ করিস আমি কিন্তু দেখে নেব, চুপ করে বসে থাক। আমরা দুজনে, আমি তখন ওই ক্লাস 1-2 পড়ি, ও আর একটু বড়। আমরা ওই লেপের নিচে ঘাপটি মেরে বসে আছি। পাড়ার লোক খোঁজা শুরু করলো। তারপরে আমার দাদু বললো এবার পুলিশে খবর দিতে হবে, দুটো মেয়ে কোথায় চলে গেল। তারপরে ও যখন দেখলো সিরিয়াস হয়ে যাচ্ছে জিনিসটা, তখন আমরা ওই গুটি গুটি লেপের নিচ থেকে বেরিয়ে আসলাম। তখন যে ও যে কি বেধম মার খেলো আমার পিসির কাছে, থ্যাঙ্কফুলি আমার মা স্কুল টিচার, বাড়িতে থাকতেন না, সো আমি মারটার খাইনি। কিন্তু আমার ওই দিনটা এখনো মনে আছে যে ওকে আপাদ মস্তক পেটানো, যে সবাইকে কেন এত উদ্বিগ্ন করো। সো এই ছোট ছোট জিনিসগুলো আমার ভীষণ ভীষণ প্রিয় স্মৃতির মধ্যে রয়েছে। আর একটা তো আছেই, ও ভীষণ ভীষণ যত্ন নিতেন আমার পিসি। ওর প্রতিদিন রাত্রে বসে ওর চুল আশ্রে তেল দিয়ে, মানে বেশ যেটাকে বলা হতো বেড়াবেন করে দেয়া হতো। একটা ছবিতে দেখা গেল যে ওরকম করে চুল বাঁধা আছে। ওর চুলটা ভীষণ সুন্দর লম্বা ছিল, যেটা এখন সৃজাকে দেখে আমার মনে হয়। আর ও অত সুন্দর ছিল বলে আমি ওর আনঅফিসিয়াল বাউন্সার ছিল, কারণ পাড়ার সব ছেলেরা এদিক ওদিক তাকানো, এদিকে আসা যাওয়া। একবার দোলের দিন ও আমাদের বাড়িতে ছিল, তখন আর একটু বড়। গেটে বেল বাজলো, দুটো ছেলে এসে বললো দিদি কোথায়। মানে আমি তো দুধ ভাত, মানে কোনো পাত্তাই পেতাম না। তো আমি বললাম নেই। ও আমাকে বলে দিয়েছিল কেউ আসলে কিন্তু বলবি আমি বাড়িতে নেই। আমি বললাম নেই। ও আছে আমরা জানি। আমি বললাম নেই। বললো না আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, দিদিকে ডাকো, আমরা দোল খেলতে এসছি। ও তো বেরোতোই না। এইরকম যখন রাস্তা দিয়ে আমরা হাঁটতাম, ওকে আমাকে ওর অফিসিয়াল বডিগার্ড হিসাবে ও নিয়ে যেত, যদিও আমি ওর থেকে ছোট, একদম ঠিংরে কাঠি, তাও আই ওয়াজ দি অফিসিয়াল বডিগার্ড। ও পাড়ার মধ্যে থেকে ওকে হাঁটানো, এসকর্ট করা, এইটা ছোটবেলার স্মৃতি। আর সংক্ষেপে বলি, তারপরে আমি হস্টেলে চলে গেলাম। ও কলকাতার এই নানা জায়গায় ওরা থাকতো, প্রথমে ডোভার লেনে, তারপরে সাদার্ন অ্যাভিনিউতে। আমি হস্টেল থেকে যখন ফিরে এসে কলেজে পড়ি, তখন আবার যোগাযোগটা শুরু হলো। তখন আমি অনেক দিন কলেজ থেকে ফেরার পথে আমার গড়িয়াহাট স্টপে না নেমে গোল পার্কে নেমেছি, নেমে হেঁটে ওদের সাদার্ন অ্যাভিনিউর বাড়িতে গিয়ে হয়তো সেদিন থেকে গেছি। ওর বাবা খুব স্ট্রিক্ট ছিলেন, একজন লেখক ছিলেন। তখন আমাদের সাহিত্যর প্রতি একটা টান তৈরি হচ্ছে। আমরা তখন আর একটু বড়, কলেজ লেভেলে। ও কলেজ শেষ করবে, আমি কলেজে ঢুকেছি। আর তখন সেই জন্য তখন আমাকে ও অনেক বাংলা গল্পের বইয়ের সম্বন্ধে বলতো। খুব ভালো সময়টা কাটতো ওই সময়টা, ঠিক ধরুন ওর বিয়ের আগ দিয়ে। তারপরে তো ওর বিয়ে হয়ে গেল, ও দুর্গাপুর চলে গেল। আমার বিয়ের পরে আমরা শিলং টিলং অনেক জায়গায় আলাদা, যোগাযোগ কম, চিঠিপত্রে। আবার অনেক বছর পরে যখন ওরা কলকাতায় আবার ফিরে আসলো, তখন আবার আমাদের একটা কন্ট্যাক্ট রিনিউড হলো। সো তখন থেকে আবার আদান প্রদান। এবার তো ওরা জানে, সেই জন্য যাতায়াত, জন্মদিনে, অ্যানিভার্সারিতে এগুলো চলতো। আর টেকনোলজিক্যালি কতটা সাউন্ড ছিল ওটা, ও ওইখানে অসুস্থ থাকাকালীনও ও কিন্তু আমাকে শেখাতো। আমাকে একদিন বললো হোয়াটসঅ্যাপ স্টেটাসটা দেখ। আমি তখন জানতামই না হোয়াটসঅ্যাপ স্টেটাস কি, জাস্ট নতুন তৈরি। আমি বললাম স্টেটাস কি? ও ডিপিটা? বলে দূর, তুই কিছু জানিস না। ওই বলে ও আমায় গাইড করে করে দেখালো যে কোথায় হোয়াটসঅ্যাপের স্টেটাস দেখতে হয়, এবং ও সেখানে স্টেটাসে রাজা, অনিতা, সৃজার ছবি দিচ্ছে প্রতিদিন। বললো রোজ দেখবি, আমি ছবি দেবো। সো আমি ওইখান থেকেই দেখতে থাকতাম। আর যখন ওই কোনোদিন ছবি থাকতো না, তখন আমার একটু চিন্তা হতো যে ছবি নেই কেন। তখন আমি ওকে একটা মেসেজ করতাম, ঠিক আছিস তো? ও হয়তো এই কিছুদিন আগেও বললো যে না রে, স্টেটাস দিতে ইচ্ছে করছে না। সো আমি ঠিক আছে, আমি একটু নিশ্চিন্ত হলাম যে তুই ঠিক আছিস। বলে চিন্তা করিস না। দ্যাট ওয়াজ দ্য লাস্ট মেসেজ। মানে তারপরেই তো কয়েকদিন পরেই ও হসপিটালে গেল। ফাইনালি
একটা ওর ভালো লাগার ব্যাপারটা বলি। ও যখন ছোট ছিল, আপনারা কেউ জানেন কিনা জানি না, কে ওর ফেভারিট গায়ক ছিল, কেউ জানেন? আমার অটোগ্রাফ বইয়ে লেখা আছে, ওর হাতের লেখা, সেই জন্য আমি জানি। ও লিখেছিল শ্যামল মিত্র। আর ওর ফেভারিট ক্রিকেটার ছিল একনাথ সোলকার। তখন ওই সময়টায় আমাদের ক্রিকেটের উপর খুব ইন্টারেস্ট ছিল। আমি ইংল্যান্ড ক্রিকেট টিমকে ভীষণ ফলো করতাম বলে আমায় বলেছিল, দিদি তুই ইংল্যান্ড ক্রিকেটার গুলোকে কেন পছন্দ করিস? আমার দেখ, এই ছেলেটা খুব ভালো ফিল্ডিং করে। সো একনাথ সোলকারের নামটা আমি মনে করি, যখনই আমি ওর কথা মনে করি আমার দিদির কথা মনে হয়। হ্যাঁ, আর আরেকটা জিনিস, ও আমার অটোগ্রাফ বইয়ে একটা ছোট্ট রবীন্দ্রনাথের 4টে লাইন, ওটাই আমি এখন আপনাকে বলে দেবো। ওটা সোনার তরীর সিরিজ থেকে। এখন ওটার কথা আরো ভালো করে মনে হচ্ছে, কারণ লিখেছিল সংসার মাঝে কয়েকটি সুর রাখি দিয়া যাব করিয়া মধুর, দু একটি কাটা করি দিব দূর, তারপর ছুটি দেব। এইটা আমার মনে হয় অন্তত হয়তো বিশ্বাস করেছিল যে ও করে যেতে পেরেছিল। হ্যাঁ, আমি রনিতাকে রিকোয়েস্ট করেছি যে আমার গলায় যেহেতু সবসময় 12টা ব্যাঙ বিরাজ করে, আমি গান গাইতে পারবো না, আমার বইয়ে যদি একটা গান প্লে করে দেয়। সেই গানটার লাস্টের দিকে যে লাইন দুটো আছে, তোমার সকল খুশির খেলায় আমায় পাবে তোমার দলে, এটাই আমি ওকে বলে যেতে চাই। এই গানটা আমি যেই বিশ্ববিদ্যালয়ে পড়াই এখন, তার চ্যান্সেলর স্যারকে আমি বলেছিলাম যে উনি যদি আমার হয়ে একটু গেয়ে দেন। উনি থ্যাঙ্কফুলি গেয়ে দিয়েছেন। একটু শুনে নিন ওই গানটা। থ্যাংক ইউ। বাবাকে, আমার শ্বশুরমশাইকে একটা কবিতা আমার কাছে মাঝে মাঝে ছুটতে যেত, সেই কবিতাটাই আমি বলছি। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিভেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা সাগর গগনে, ঘন মেঘে অবরুদ্ধ। কাহার নূপুর সিদ্ধিত পথ সহসা বাজিল বক্ষে, নগরীর নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা, অঙ্গে আচল সুনীল বরণ, রুনুঝুনু ভাবে বাজে বাজরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চলন, থামিল বাসত্তত্তা। তাহার নবীন গৌর কান্তি, প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ন, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিতে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোর কুমার কিশোর, দয়া করে যদি কিসে চলো মোর, এ ধরনী তল কঠিন কঠোর, এ নহে তোমার সজ্জা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে, এখনো আমার সময় হয়নি, সময় যদি আসিব আপনি, যাইব তোমার সহসা ঝঞ্ঝা তরিতে শিখায়, মেলিল বিপুল হাস্য, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় না শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আগুন, পথ পোশাকে ধরেছে মুকুল, রাজার কারণে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। জলহীনপুরে
অতি দূর হতে আসিছে বাঁশির বন্দি কলন, চল বাঁশির মদির মন্ত, জনহীন পুরী পুর উৎসবে, গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিথিকার, কোকিল কুহরি ওঠে বারবার, এতদিন পরে এসেছি কার, আহি সাত রাত্রি। নগর ছাড়ায় গেলেন দণ্ডী, বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসি পরীক্ষার পারে, আম্র বনের ছায়ার আধারে, কেউই রমণী পড়ে ওধারে তাহার চরণ প্রান্তে। নিদারুণ রোগে মারি কুটি গায়, ঋগমণ্ডকে মারি কুটি গায়, ভরে গেছে তার অঙ্গ, রঘুমসি ঢালা কালী তনু তার, লয়ে প্রজাগণ পুরো পরীক্ষার, বাইরে ফেলেছে করি পরিহার বিষাক্তকার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্টসী তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অদরে, মন্ত্র পড়িয়া দিল তারপরে, লেপি দিল দেও আপনার করে। ছড়িছে ফুল ঘুরিছে কবি, যামিনী যোচন মত্তা, কে এসেছ তুমি অবদয়াময়, সুধাই নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বসন্ত। অরবিন্দ অ্যাভিনিউর কোয়ার্টারে, সেখানেই প্রথম আলাপ হয় ডক্টর গাঙ্গুলি, অঞ্জনা ও মাসিমার সাথে। প্রথম আলাপে সবাইকে বেশ ভালো লেগে গিয়েছিল। তারপর আস্তে আস্তে দুই পরিবারের সাথে একটা সম্পর্ক তৈরি হয়। অঞ্জনার সাথেও আমার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। কিছুদিন পরে ওরা দুর্গাপুর ছেড়ে কলকাতায় চলে আসে। ফোনে ওর সাথে অনেক রকমের গল্প হতো, হোয়াটসঅ্যাপে রেগুলার যোগাযোগ থাকতো, সুন্দর সুন্দর মেসেজ পাঠাতো। আমরা কয়েকবার একসঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতেও গেছি, যেমন ডুয়ার্স, মন্দারমণি, ডায়মন্ড হারবারের কাছে পূর্ণলক্ষ্মী, আরো দু একটা জায়গা। তখন ওর শারীরিক অবস্থা অনেকটাই ভালো ছিল। সবাই মিলে আমরা বেড়াতে গেলে ও খুব খুশি হতো। আমরা তখন সবাই মিলে খুব আনন্দ করেছি। পুজোর সময় আমরা যেবার কলকাতায় থাকতাম, একসঙ্গে দু একবার প্রতিমা দর্শন করতেও গিয়েছিলাম। পরে আস্তে আস্তে ওর শরীর বেশি পারমিট করতো না বলে বেশি আর বেরোতে পারতো না। তবে যখনই আমরা কলকাতায় আসতাম, একবার ওর সাথে গিয়ে দেখা আমার করতেই হতো। খুব খুশি হতো, ছাড়তে চাইতো না। আমার রান্না ও আমার বানানো বিভিন্ন রকমের আচার খেতে খুব ভালোবাসতো। বেশি কিছু আমি ওর জন্য করতে পারিনি, তবে তার মধ্যে যেটুকু পারতাম ও আবদার করলে আমি করে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম। খুব খুশি হতো। পরে ফোন করে আমাকে অনেক কিছু বলতো, বিভিন্ন রকমের রান্নার রেসিপিও লিঙ্কও পাঠাতো। সব কিরকম স্মৃতি হয়ে রইল। এইসব টুকরো টুকরো স্মৃতি মনের মধ্যে খুব পাঠাচ্ছে। ও খুব সঙ্গীত প্রেমী ছিল, গান শুনতে খুব ভালোবাসত। ও সহ্য করার ক্ষমতা ছিল অপরিসীম। অঞ্জনা আমার থেকে অনেক ছোট ছিল। ওর এই অকাল প্রয়াণে আমাদের মনে খুব নাড়া দিয়ে গেছে। ও যেখানেই থাকুক চির শান্তিতে থাকুক। ঠাকুর মা স্বামীজি ও গুরুদেবের কাছে ওর আত্মার শান্তি কামনা করি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি লাইন ওর মনে পড়ে যাচ্ছে, জীবন ও মরণের সীমানা ছাড়াই বন্ধুকে আমার রয়েছ দাঁড়ায়। অঞ্জনা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কিন্তু ওর মমতা, ওই হাসি মাখা মুখ, স্নেহময় উপস্থিতি আমাদের স্মৃতির ভান্ডারে উজ্জ্বল হয়ে থাকবে। সকলে সমবেত হয়েছি, সকলেরই অতি প্রিয় আমার বেয়া। বেয়ার না বলে বোন বলাই ভালো, যেহেতু সম্পর্কটা সেই রকমই ছিল। সেই অঞ্জনার স্মরণ সভায় এই উপলক্ষে আমার একটি সামান্য নিবেদন, স্মৃতির আলোকধারা। অঞ্জনা, আজও তুমি আছো নীরব আলো হয়ে, স্নেহের ছোঁয়ায় পড়া সেই পরিচিত ছায়ায়।
মুখের হাসি, হৃদয়ে উদারতা, রেখে গেছো আপনার চিহ্ন সকলের প্রেরণায়। ৬৬ বছরের পথ চলায় কত স্বপ্ন, কত সাধনা, কত মমতায় মমতার দান, সেসব রয়েছে জাগ্রত আমাদের অন্তরে। হয়ে আছে জীবন গাথার অমূল্য সম্পদ। তুমি ছিলে সহজ, তুমি ছিলে আপন, সকলের সুখে যার মুখ করত হাতিকে। মানুষের প্রতি ভালোবাসার যে শিক্ষা দিলে তার রয়ে যাবে চিরকাল আমাদের পথের দিশায়। সময়ের সীমানা পেরিয়ে তোমার স্মৃতি শুভ্র আলোর মতো ছড়ায় শান্ত আভা। স্নেহ ভালোবাসায় স্মরণ করি তোমায়, তোমার আদর্শে হোক আগামী দিনের যাত্রা। তুমি সেই চোখের সামনে আছো ওদের অন্তরে, এই চোখের সামনে আছো ওদের অন্তরে। স্নেহ, সৌজন্য, মমতার অক্ষয় পরিচয়। তোমার জীবনের আলো দেখার পথ নিরন্তর, প্রজন্ম পেরিয়ে প্রজন্মে, হৃদয় থেকে হৃদয়ান্তরে। অসীমের শান্তি আলো ফিরে থাকুক তোমার নিরন্তর, আমাদের মঙ্গল কামনা পৌঁছক অনন্তের আলোক পথে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ভীষণ প্রিয় এবং শ্রদ্ধেয় আমার মেজ জেঠুমণি, আমাদের সবার প্রিয় জেঠুমণিকে ডেকে নেব কিছু বলার জন্য। শেষ বসন্ত, আজিকার দিন না ফুরাতে, হবে মোর আশা পুরাতে। শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে পুরাতে। তোমার কানন তলে ফাল্গুন আসিলে বারংবার, তাহারই একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। বেলা কবে গিয়াছে বৃথায়, এই এতকাল ভুলেছিল তাই, হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যালোকে আমার সময় আর নাই। এই এটা কেটে গেছে গো, গেছে বৃথায়, এতকাল ভুগিছিল তাই, হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যালোকে আমার সময় আর নাই। তাই আমি একে একে গণিতেছি কৃপণের সম, ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম। এতকাল ভুলেছিল তাই, হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যালোকে আমার সময় আর নাই। তাই আমি একে একে গণিতেছি কৃপণের সম, ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম। ভয় রাখিও না তুমি মনে, তোমার বিকট ফুল বনে, দেরি করিব না নিছে, ফিরে চাহিব না পিছে, দিন শেষে বিদায়ের ক্ষণে। যাব না তোমার চোখে আঁখি জল পাবো আশা করি, রাখিবার চিরদিন স্মৃতিরে করুণা রসে ভরি। ফিরিয়া যেও না, শোনো শোনো, সূর্য অস্ত যায়নি এখনো, সময় রয়েছে বাকি, সময়ের দিতে ফাঁকি, ভাবনা রেখো না মনে কোনো। পাতার আড়াল হতেই বিকালের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে চলুক তোমার কালো কেশে। হাসি ও মধুর উচ্চ হাসে, অকারণ নির্মম উল্লাসে, বনসরসের তীরে ভিড়কার বিড়ালিরে সহসা চকিত করো ত্রাসে। ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করায় স্মরণ, জীবনা মন্থর করি ওই তব চঞ্চল চরণ। তারপরে যেও তুমি চলে, ঝরা পাতা দ্রুত পদে দোলে, নিরে ফেরা পাখি যাবে, অস্ফুট কাকলি রবে, দিনান্তেরে ক্ষুব্ধ করি তোলে। বেণুবন ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে,
বিলাইবে পথুলির বাঁশরির সর্বশেষ সুরে। রাত্রি যবে হবে অন্ধকার, বাতায়নে বসিও তোমার, সব ছেড়ে যাব প্রিয়ে সম্মুখে পথ দিয়ে, ফিরে দেখা হবে না তো আর। যত দূরে আমি কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ যত দূরে আমি ধাই, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যাবে হয়ে বিমুখ, আপনার পানে চাই, তোমার অসীমে প্রাণ যত দূরে আমি ধাই, হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন কাবিতাই। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ যত দূরে আমি ধাই। এরপর রনিতা একটি গান গাইবে। তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড় উতলায় আজ পরাণ
ওগো প্রিয়, কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে, কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে। তুমি সাধ করে নাথ ধরা দিয়ে আমার রং বক্ষে নিও, এই হৃদ কমলে রাঙা রেণু রাঙাবে ওই উত্তরীয়, আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড় উতলা আজ পরাণ আমার, খেলাতে হার মানবে কি, আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়। কাকিমার শেষ মেসেজটা এসেছিল 20th মে, যতদূর আমার মনে পড়ছে। তুয়ার বিটস এর রেজাল্টের জন্য কংগ্রাচুলেশনস জানিয়ে আর আশীর্বাদ করে। আমি তখনই কাকিমাকে প্রণাম জানিয়ে উত্তর দিয়েছিলাম, কিন্তু মনে মনে ভেবেছিলাম যে তুয়াকেও তখন জানিয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম যে ওকে দিয়ে কাকিমাকে একটা ভয়েস মেসেজ পাঠাবো প্রণাম জানিয়ে। কিন্তু আমাদের এই চিরব্যস্ততা করব করব করে করা হলো না। আসলে বুঝতে পারি না আমরা যে সময় আর জীবন কোনোটাই আমাদের ব্যস্ততার সাথে তাল মিলিয়ে চলে না। তবে ভাগ্যিস লাস্ট টাইম যখন কলকাতায় গেছিলাম তখন কালিকাপুরে কাকু কাকিমার সাথে দেখা করে এসেছিলাম। তো কাকিমার সাথে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, বসেছিলেন কাকিমা, এসে কিছুক্ষণ বসলেন আমাদের সাথে। তো সেটা একটা বড় সান্ত্বনা যে অ্যাটলিস্ট কিছুদিন আগে দেখা করে এসেছিলাম কাকিমার সাথে। আমরা তো বিশ্বাস করি যে আত্মার কোনো মৃত্যু নেই, সে একটা খোলস ছেড়ে আরেকটা যাত্রার পথে পা বাড়ায়। তাই কাকিমা নিশ্চয়ই তুয়ার আমাদের সকলের, এবং আজকে যে এত সুন্দর একটা মানে কাকিমারকে স্মরণ করে একটা সেলিব্রেশন আমি বলবো হচ্ছে, তাতে সেটা নিশ্চয়ই কাকিমা দেখছেন, ফিল করছেন এবং আমাদের সকলকে আশীর্বাদ করছেন। আরেকটা কথা বলি, কাকিমার সাথে যখনই কথা হতো ফোনে তখনই সবসময় শেষে বলতেন যে সৌম্যকে ভালোবাসা দিস, আশীর্বাদ করিস, আশীর্বাদ রইল। কোইন্সিডেন্টালি সৌম্য শেষ দিনটাতে সুভাষিসের সাথে ছিল, পাশে থাকতে পেরেছিল। সেটা একটা মানে ভীষণ কষ্টের মধ্যেও সেটা একটা সান্ত্বনা বা একটা ভালো লাগা আমাদের। আর জীবনে না কিছু মানুষ থাকেন যারা পরোক্ষভাবেই আর কি আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যান। তো কাকিমা আমাদেরকে মানে আমার
মনে হয় যে আমাদের শিখিয়ে দিয়ে গেলেন কিভাবে ধৈর্য, সহিষ্ণুতা আহ, সঙ্গে মানে এত কষ্টের মধ্যেও একটা পজিটিভ ভাইব নিয়ে বেঁচে থাকা যায়। দীর্ঘদিন এত অসহনীয় শারীরিক কষ্টের মধ্যেও তিনি যে একটা মানসিক সাহস এবং মানে একটা পজিটিভিটি নিয়েছিলেন, নাহলে এত কষ্টের মধ্যেও আর রেজাল্ট জেনে বারবার কোনো কিছু ছোটখাটো ভালো মন্দ সবসময় কাকিমা টেক্সট করেছেন, মেসেজ করেছেন, কথাও হয়েছে। তো আমার মনে হয় সেই কাকিমার সেই রেজিলিয়েন্স, সেই সহিষ্ণুতা আমাদের একটা ইন্সপিরেশন হয়ে থাকবে। তাই আমার মনে হয় যে এই মৃত্যু এসে কাকিমাকে সে অসীম একটা যে অসহ্য কষ্ট তার থেকে মুক্তি দিল, মনে হয় কেন সেটা সত্যিই তাই। তাই রবীন্দ্রনাথের কিছু লাইন দিয়ে বা কিছু পংক্তি দিয়ে শেষ করি আমার কথা। মরণ যথা ঢাকিয়াছে সব ব্যথা, সকল সন্দেহ, বিশ্বের আলোক যত দিক বিদিকে অবিরত যাইতেছে বয়ে, শুধু ওই আখি পরে নামে তাহা স্নেহ ভরে অন্ধকার হয়ে। কাকু, সৃজা, সুভাষিস, মনা, আজ আমরা কেউ থাকতে পারলাম না এই দিনে তোদের সাথে, তোমাদের সাথে, কিন্তু আমরা we are there in our spirit with all our thoughts and prayers. খুব সুন্দর করে আজকে সেলিব্রেশন হোক, সবাই মিলে কাকিমারি জীবনের চলা এই ধৈর্য, সহিষ্ণুতা, এটাকে আমরা সেলিব্রেট করি। উদ্ঘোষণা হয় আমি যখন কলকাতায় ফিরলাম 2022-23 সাল নাগাদ, তখন ছুটির সঙ্গে আবার নতুন করে যোগাযোগ হলো। আসলে অঞ্জনা খুব ভালোবাসতাম, মানে গল্প করতে খুবই ভালোবাসতাম। আবার নতুন করে 22-23 সালে এলাম, চুরির সঙ্গে যোগাযোগ হলো, চুরির বাড়িতে যেতাম। কি অসুস্থ, কিন্তু সেই অসুস্থ অঞ্জনা এসে বলতো এবং যতক্ষণ পারত গল্প করে যেত। আন্তরিকতা এবং এতদিন পরে দেখা, কখনোই মনে হতো না যে অনেকদিন পর অঞ্জনার সাথে আমার দেখা হলো। আর সত্যিকারে একজন ভালো মানুষকে আমরা হারালাম। হারানো বলতে এই অর্থে হারালাম, আমাদের মধ্যে সেইভাবে নেই, কিন্তু আছে, অঞ্জনা আছে, আপনি আমাদের মধ্যে। আমরা বিশ্বাস করি যে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ঘুরায় ঘুরায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে
আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। এই অবধি আমাদের আজকের ছোট্ট অনুষ্ঠান ছিল। মায়ের স্মৃতির উদ্দেশ্যে মাকে স্মরণ করে, এবং যা প্রথমে শুরু করেছিলাম যে এটা ভেবে যে মা আমাদের মধ্যেই আছেন, and she is among all of us and enjoying all of what we did this evening, এবং আমরা এটাকে নিয়ে আগে চলতে থাকবো। এরপরে আমাদের এখনকার আজকের যা আমরা ভেবেছিলাম সেটা এখানেই শেষ হচ্ছে। এরপরে যদি আপনারা কেউ কিছু বলতে চান, কিছু শেয়ার করতে চান, প্লিজ কাম ফরওয়ার্ড এন্ড স্পেয়ার আ ফিউ ওয়ার্ডস।
একটা অল্প ছোট দেখে